বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। গাজীপুর ৬ ও নরসিংদী ৫ এই দুটি আসন ছাড়া জাতীয় সংসদের বাকি ২৯৮টি আসনের প্রার্থী ঠিক করে প্রায় ৪ মাস আগে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এখন কেন্দ্রভিত্তিক প্রস্তুতি শুরু করেছে দলটি। এর অংশ হিসেবে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা এবং ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা প্রতিরোধে কেন্দ্রভিত্তিক কমিটি করা হচ্ছে। আগামী ১-১.৫ মাসের মধ্যে এই কার্যক্রমগুলো শেষ হবে বলে জামায়াতের উচ্চ পর্যায়ের একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে। দলীয় সূত্র বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের লক্ষ্য ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনায় ন্যায় ও সমতা ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন করা। এই লক্ষ্য সামনে রেখেই দলটি পুরোদমে নির্বাচনমুখী তৎপরতা চালাচ্ছে। যদিও জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং নির্বাচনের পদ্ধতি সংখ্যানুপাতিক বা পিআর নিয়ে বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ রয়েছে। ইতোমধ্যে জামায়াত সহ ৬টি দল অভিন্ন দাবিতে মাঠের কর্মসূচি শুরু করেছে, যার কারণে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখছেন অনেকে। অতীতে জামায়াতে মূলত প্রবীণ নেতৃত্বের আধিপত্য ছিল স্পষ্ট, কিন্তু এবার পরিবর্তিত প্রেক্ষাপটে দলের আমির শফিকুর রহমানের নেতৃত্বে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ৩৫ থেকে ৪৫ বছর বয়সী তরুণ নেতৃত্বকে সামনে আনার চেষ্টা করছে দলটি। একই সঙ্গে বিতর্কে না জড়িয়ে নীরবে প্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক প্রচার এবং স্থানীয় উন্নয়ন কেন্দ্রিক প্রতিশ্রুতি বা জনসম্পৃক্ত কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছে। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ২০ জন সদস্যের মধ্যে এবার ৫ জন ছাড়া সবাই নির্বাচন করবেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যে ১৫ জন সদস্য নির্বাচন করছেন, তাদের মধ্যে দলের আমির ডক্টর শফিকুর রহমান ঢাকা ১৫ এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুলনা ৫ আসনে নির্বাচনে প্রার্থী হচ্ছেন। নায়েবে আমির মুজিবুর রহমান রাজশাহী ১, এটিএম আজহারুল ইসলাম রংপুর ২, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা ১১ আসনে প্রার্থী হবেন। সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ ৪ ও AHM হামিদুর রহমান আজাদ কক্সবাজার ২ আসনে, কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ ময়মনসিংহ ৫, মোহাম্মদ ইজ্জতুল্লাহ সাতক্ষীরা ১, সাইফুল আলম খান মিলন ঢাকা ১২, নুরুল ইসলাম বুলবুল চাঁপাইগঞ্জ ৩, মোহাম্মদ সেলিম উদ্দিন সিলেট ৬, মোহাম্মদ মোবারক হোসেন ঢাকা ১৩, মোয়াজ্জেম হোসেন হেলাল বরিশাল ৫ ও অধ্যক্ষ শাহাবুদ্দিন বগুড়া ১ আসনে নির্বাচন করবেন। বিগত সময়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা হিসেবে বিভিন্নভাবে আলোচিত ছিলেন এমন নেতাদের অনেককে এবার প্রার্থী করছে জামায়াত। তাদের মধ্যে শফিকুল ইসলাম মাসুদ, শিশির মনির, দেলোয়ার হোসেন অন্যতম। ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী ২ আসনে প্রার্থী হবেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষের তরুণ আইনজীবী হিসেবে আলোচিত ছিলেন শিশির মনির। তাকে জামায়াত এবার সুনামগঞ্জ ২ আসনে প্রার্থী করছে। ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ রেজাউল করিম এবার লক্ষ্মীপুর ৩ আসনে জামায়াতের প্রার্থী, যেখানে বিএনপির প্রার্থী দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। ঠাকুরগাঁও ১ আসনে প্রার্থী হবেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন। আওয়ামী লীগ সরকারের আমলে তাকে টানা ৫৯ দিন রিমান্ডে রাখা হয়েছিল। তাকে সংগঠনের নির্যাতিত নেতা মনে করা হয়। এই আসনটিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন করবেন। আলোচিত ইসলামী বক্তা আমির হামজাকে কুষ্টিয়া ৩ আসনে প্রার্থী মনোনীত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ফাঁসিতে দণ্ডিত নেতাদের সন্তানদের মধ্য থেকেও এবার প্রার্থী করা হচ্ছে। সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মমিন পাবনা ১, দেলোয়ার হোসেন সাইদির ছোট ছেলে মাসুদ সাইদি পিরোজপুর ১, বড় ছেলে শামীম সাইদি পিরোজপুর ২ এবং মীর কাশেম আলীর ছেলে আইনজীবী মীর আহমেদ বিন আরমান ঢাকা ১৪ আসনে প্রার্থী হবেন। আগামী জাতীয় নির্বাচন ঘিরে প্রথমবারের মতো জামায়াত নিয়ম ভেঙে দলের বাইরের জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিদের প্রার্থী করার চিন্তা করছে। এমনকি অমুসলিম প্রার্থীদেরকেও বিবেচনায় নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। এমন কিছু হলে সেটি হবে দলটির জন্য ব্যতিক্রম ঘটনা। জামায়াতের তরুণ প্রার্থীদের একজন দলের ঢাকা মহানগর উত্তর শাখার প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার। তাকে ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। এই আসনের সংসদ সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। গাজায় হামলা বন্ধ করতে নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেই আহ্বানের ২৪ ঘন্টা না পেরোতেই গাজায় ভয়াবহ বোমা ফেলল ইসরায়েল। আর এই ঘটনায় আন্তর্জাতিক মিডিয়া বলছে, ট্রাম্পের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নেতানিয়াহু যে ঘটনা ঘটালেন তাতে ট্রাম্পের মুখোমুখি দাঁড়াতে হতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমা বর্ষণ বন্ধ করার কথা বলার পর ইসরায়েল 7 জনকে হত্যা করেছে, আর গত 24 ঘন্টায় কমপক্ষে 66 জন নিহত হয়েছেন। এই সময় ইসরায়েলি হামলায় 265 জন আহত হয়েছেন। গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। এই দলটি উপত্যকার প্রশাসন ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে হস্তান্তর করতে এবং সমস্ত ইসরায়েলি বন্দীকে মুক্ত করতে সম্মত হয়েছে। ফিলিস্তিনি গোষ্ঠীর প্রতিক্রিয়ায় তাদের নিরস্ত্রীকরণের গুরুত্বপূর্ণ বিষয়টির বিষয়ে কিছু বলা হয়নি, তবে তারা বলেছে তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে শান্তি আলোচনায় প্রবেশ করতে ইচ্ছুক। এরপর ট্রাম্প ইসরায়েলকে বোমা ফেলতে বারণ করেন। সেই নিষেধ উপেক্ষা করে তীব্র হামলা চালায় ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে 2023 সালের 7 অক্টোবর থেকে উপত্যকায় মোট মৃতের সংখ্যা বেড়ে 67,000-এর বেশি জনে দাঁড়িয়েছে এবং প্রায় 1,70,000 জন আহত হয়েছেন। মৃতের প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে, কারণ ধারণা করা হচ্ছে গাজা জুড়ে বিস্ফোরিত ভবনের বিশাল ধ্বংসাবশেষের নিচে হাজার হাজার মৃতদেহ চাপা পড়ে আছে। এদিকে আল জাজিরা জানায়, গাজায় চলমান যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাবে জবাব দিয়েছে হামাস। ট্রাম্পের শান্তি চুক্তি প্রস্তাবে শুক্রবার হামাস জানিয়েছে তারা গাজার প্রশাসন ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে তুলে দিতে এবং সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে রাজি, তবে নিজেদের নিরস্ত্রকরণের বিষয়টি উল্লেখ করেনি সংগঠনটি। হামাসের এই প্রতিক্রিয়ার পর ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে অভূতপূর্ব বলে আখ্যা দেন। তিনি বলেন, হামাস টেকসই শান্তির জন্য প্রস্তুত। একই সঙ্গে ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা বর্ষণ বন্ধ করার আহ্বান জানান তিনি। কিন্তু ট্রাম্পের আহ্বানের পরও নেতানিয়াহু গাজায় হামলা চালিয়েছে, যা গোটা বিশ্বকে হতবাক করেছে। ট্রাম্প নিজেও এমন ঘটনায় বিব্রত হয়েছে বলে জানা গেছে, কিন্তু এখনো মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে অনেক বিশ্লেষক মনে করছেন নেতানিয়াহুকে এবার ট্রাম্পের মুখোমুখি হতে হবে। হামাস জানিয়েছে তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে শান্তি আলোচনায় বসতে আগ্রহী, তবে এর মধ্যেই ইসরায়েল গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে। শুক্রবারের হামলায় কমপক্ষে 72 জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে চিকিৎসা সূত্রে জানানো হয়েছে। 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় এখন পর্যন্ত অন্তত 66,288 জন নিহত এবং 1,69,000-এর বেশি আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আরো বহু মানুষ চাপা পড়ে আছেন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে 1,139 জন নিহত হন এবং প্রায় 200 জনকে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল। 2021 ও 2024 দুই দফা ব্যর্থতার পর তৃতীয় প্রচেষ্টায় আলোর মুখ দেখেছেন সানায়ে তাকাইচি। জাপানের ক্ষমতাসীন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী শিনজিরো কোইজুমিকে 29 ভোটে পরাজিত করে ইতিহাস গড়ার পথে এখন সানায়ে তাকাইচি। সব ঠিক থাকলে 185 ভোট পাওয়া 64 বছর বয়সী তাকাইচি হতে চলেছেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। জাপানের ইতিহাস পাল্টে দেওয়া কে এই তাকাইচি? প্রধানমন্ত্রী হয়ে কোন কোন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাকে? প্রধানমন্ত্রী হওয়ার বছর না ঘুরতেই পার্লামেন্টের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায় শিগেরু ইশিবার নেতৃত্বাধীন এলডিপি। এতে দলের অভ্যন্তরে তুমুল চাপের মুখে পড়েন তিনি। সেই চাপে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয় তাকে। গত 8 সেপ্টেম্বর ইশিবা পদত্যাগ করলেও নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার আগে ক্ষমতাসীন দলের প্রধান হতে হয়। ভোটের লড়াইয়ে অংশ নিতে হয় দলীয় প্রার্থীদের। সেখানেই এবার জয়লাভ করেছেন তাকাইচি। আগামী 15 অক্টোবর পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট হবে। সেখানে ক্ষমতাসীন জোটে থাকায় তাকাইচির প্রধানমন্ত্রী হওয়া এখন সময়ের ব্যাপার। 2021 ও 2024 দুই দফা ব্যর্থতার পর তৃতীয় প্রচেষ্টায় আলোর মুখ দেখেছেন সানায়ে তাকাইচি। জাপানের ক্ষমতাসীন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী শিনজিরো কোইজুমিকে 29 ভোটে পরাজিত করে ইতিহাস গড়ার পথে এখন সানায়ে তাকাইচি। সব ঠিক থাকলে 185 ভোট পাওয়া 64 বছর বয়সী তাকাইচি হতে চলেছেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। জাপানের ইতিহাস পাল্টে দেওয়া কে এই তাকাইচি?
প্রধানমন্ত্রী হয়ে কোন কোন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাকে, এসব জানাতে আপনাদের সঙ্গে আছি তামান্না খন্দকার। প্রধানমন্ত্রী হওয়ার বছর না ঘুরতেই পার্লামেন্টের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায় শিগেরু ইশিবার নেতৃত্বাধীন এলডিপি। এতে দলের অভ্যন্তরে তুমুল চাপের মুখে পড়েন তিনি। সেই চাপে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয় তাকে। গত 8 সেপ্টেম্বর ইশিবা পদত্যাগ করলেও নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার আগে ক্ষমতাসীন দলের প্রধান হতে হয়, ভোটের লড়াইয়ে অংশ নিতে হয় দলীয় প্রার্থীদের। সেখানেই এবার জয়লাভ করেছেন তাকাইচি। আগামী 15 অক্টোবর পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট হবে। সেখানে ক্ষমতাসীন জোটে থাকায় তাকাইচির প্রধানমন্ত্রী হওয়া এখন সময়ের ব্যাপার। 1961 সালে জন্ম নেওয়া তাকাইচি ব্যবসায়িক ব্যবস্থাপনায় পড়াশোনা শেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে কংগ্রেশনাল ফেলো হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে 1993 সালে রাজনীতিতে নাম লিখিয়ে জাপানের নিম্নকক্ষে সংসদ নির্বাচিত হন। 1996 সালে যোগ দেন এলডিপিতে। এরপর দায়িত্ব পালন করেছেন অভ্যন্তরীণ বিষয় ও যোগাযোগ, অর্থনৈতিক নিরাপত্তা এবং লিঙ্গ সমতা সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের প্রধান হিসেবেও। রাজনৈতিক অনুপ্রেরণা হিসেবে তাকাইচি অনুসরণ করেন ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে। এর বাইরে তাকাইচি একজন কট্টর রক্ষণশীল হিসেবে পরিচিত। জাপানি নারীদের বিয়ের পর নাম পরিবর্তন ও সমলিঙ্গের বিয়ের বিরুদ্ধে সব সময় কথা বলেছেন তিনি। এসবের বাইরে তাকাইচিকে নিয়ে বিতর্ক। ইয়াসুকুনি মন্দিরে নিয়মিত যান তিনি। সেখানে কিনা জাপানের যুদ্ধে নিহতদের সঙ্গে যুদ্ধাপরাধীদের সমাধিও রয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তাকাইচির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি মোকাবেলা করা, বিশেষ করে ধানের দাম নিয়ন্ত্রণে আনা। কেননা এই ধানের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে এলডিপির সবশেষ দুটি নির্বাচনেও। এমনকি সাবেক প্রধানমন্ত্রী ইশিবার পদত্যাগের পেছনেও অন্যতম কারণও এই ধান। ক্ষমতাসীন এলডিপির পুরনো কৃষিনীতি এবং আমদানি শুল্ক পণ্যটির দাম বাড়িয়ে দিয়েছে। ফলে তাকাইচি সরকারের অন্যতম প্রধান কাজই হবে ধানের দাম কমানো ও কৃষি খাতে নতুন নীতি প্রণয়ন করা। এছাড়া সরকারি ব্যয় হ্রাস টানা ও অর্থনীতি পুনরুদ্ধার করা। এলডিপির সভাপতি নির্বাচনের আগে সংবাদ সম্মেলনে যেসব বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন তাকাইচি তার মধ্যে রয়েছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সহায়তা দেওয়া, কৃষি খাতে প্রণোদনা, চিকিৎসা ও নার্সিং খাতে সহায়তা বৃদ্ধি, স্থানীয় সরকারে ভর্তুকি বাড়ানো ও গ্যাসোলিন ও ডিজেল কর হ্রাস, নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জন্য ট্যাক্স ক্রেডিট প্রণালী চালু। এছাড়াও খাদ্য, জ্বালানি ও নিরাপত্তা খাতে বিনিয়োগ বাড়ানোর কথা বলেছেন তাকাইচি। বিনিয়োগ বাড়ানোর কথা বলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর ও ব্যাটারি প্রযুক্তি খাতে। পুনরায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালুর কথা বলেছেন। এর বাইরে বিদেশি বিনিয়োগ ও ভূমি কেনা বেচার নিয়মে নজরদারি বাড়ানোর কথা বলেছেন তাকাইচি। এলডিপির সভাপতি নির্বাচিত হয়ে তাকাইচি বলেন, আনন্দ নয়, এখন আসল কাজে নামার সময়। আমি এলডিপিকে নিয়ে জনগণের উদ্বেগ আশায় রূপ দিতে চাই, বিনয়ী থেকে সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। অক্টোবর মাসের শুরুতে ট্রাম্প আরএক্স নামে একটি নতুন ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে মূল্য ছাড়ে ফার্মাসিউটিক্যাল পণ্য কিনতে পারবেন মার্কিন ভোক্তারা। এই ওয়েবসাইটে নাম লেখানো প্রথম মার্কিন ফার্মাসিউটিক্যাল গোষ্ঠী ফাইজার জানিয়েছে, স্বাস্থ্য বীমার আওতায় ওষুধ কিনেন না এবং সরকারি বীমা প্রকল্প মেডিকেডের অন্তর্ভুক্ত ব্যক্তিরা এই সাইট থেকে 85% পর্যন্ত ছাড়ে ওষুধ কিনতে পারবেন। এই ঘোষণার পরপরই ফার্মাসিউটিক্যালস খাতের শেয়ারের দাম তীব্রভাবে বেড়েছে। এখন অনেকের মনে প্রশ্ন উঠবে, ট্রাম্প আরএক্স কি? এর উদ্দেশ্য কি? মার্কিন যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমাতে ট্রাম্প আর কি করছেন? ওয়েবসাইটটি 2026 সালের প্রথম দিকে চালু হবে। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে ভোক্তারা বীমার মাধ্যমে না গিয়ে সরাসরি ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে প্রেসক্রিপশনের ওষুধ কিনতে পারবেন। এই সাইটে প্রয়োজনীয় প্রেসক্রিপশনের ওষুধ অনুসন্ধান করতে পারবেন ভোক্তা নিজেই। সরাসরি ওষুধের প্রস্তুতকারক কোম্পানির কাছ থেকেই ওষুধ কিনতে পারবেন ভোক্তারা। মোস্ট ফেভার্ড নেশন MFN সুলভ মূল্যে ছাড় পাবেন ভোক্তারা। নিম্ন আয়ের প্রাপ্তবয়স্ক ও শিশুদের জন্য ফেডারেল সরকারি বীমা কর্মসূচি মেডিকেডের সুবিধাভোগীরাও এই সাইটটি ব্যবহার করতে পারবেন।
কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড এবং ডেনমার্ক সহ অন্যান্য দেশের জাতীয় স্বাস্থ্য পরিষেবাগুলো মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে প্রেসক্রিপশনের ওষুধের জন্য যে দাম পরিশোধ করে তাকে মোস্ট ফেভার্ড নেশন MFN মূল্য বলা হয়। দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে প্রচুর ওষুধ কেনে, ফলে সাধারণ ভোক্তাদের তুলনায় কম দাম পরিশোধ করতে হয় তাদের। যুক্তরাষ্ট্রে এমন ক্রয় ক্ষমতা প্রয়োগ করার সুযোগ নেই, কারণ তাদের কোনো জাতীয় স্বাস্থ্য পরিষেবা নেই। তাই সরকার একইভাবে ওষুধের মূল্য প্রভাবিত করতে পারে না। যখন কোনো দেশ MFN মর্যাদা প্রদান করে, তখন তা প্রাপক দেশকে MFN মর্যাদা প্রাপ্ত অন্য যে কোনো দেশকে দেওয়া একই বাণিজ্য সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেয়। তবে এর অর্থ এই নয় যে দামও সমান হবে, কারণ দেশ পরিবর্তন হলে দামও ভিন্ন হয়। 2025 সালের জুলাইয়ে 17টি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিইওর কাছে চিঠি পাঠিয়ে ওষুধের দাম কমানোর নির্দেশ দেন ট্রাম্প। চিঠিতে কিছু দাবি ও প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। প্রস্তুতকারকদের প্রতি আহ্বান জানান মেডিকেড রোগীদের কাছে MFN মূল্যে ওষুধ সরবরাহ করার, সরাসরি রোগীর কাছে ওষুধ বিক্রির জন্য প্ল্যাটফর্ম তৈরির প্রতিশ্রুতি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। আন্তর্জাতিক বাজার থেকে মুনাফা বৃদ্ধির জন্য বাণিজ্য নীতি পরিবর্তনের আশ্বাস দেন তিনি। সেই সঙ্গে শর্ত জুড়ে দেন রপ্তানি আয়ের অর্থ মার্কিন রোগী ও করদাতাদের জন্য দাম কমানোর কাজে পুনরায় বিনিয়োগ করতে হবে। ট্রাম্প RX ওয়েবসাইট এরই মাঝে এই প্রতিশ্রুতিগুলোর মধ্যে প্রথমটি পূরণ করেছে। দ্বিতীয় প্রতিশ্রুতিটি পূরণের জন্য আমদানি করা ব্র্যান্ডেড ফার্মাসিউটিক্যাল পণ্যগুলোর উপর 100% নতুন শুল্ক ঘোষণা করেছেন ট্রাম্প। যে কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে উৎপাদন সুবিধা এবং কার্যক্রম স্থাপন করবে তারা এই শুল্ক থেকে ছাড় পাবে। মার্কিন প্রশাসনের ওয়েবসাইটে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে জানানো হয়, স্ট্যান্ডার্ড ইনসুলিনের জন্য 33টি OECD দেশের দামের চেয়ে 10 গুণ বেশি অর্থ পরিশোধ করতে হয় যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে ওষুধের গড় মূল্য ফ্রান্স ও যুক্তরাজ্যের দামের চেয়ে 10 গুণ বেশি। এছাড়া ইতালির চেয়ে প্রায় 9 গুণ, জাপানের চেয়ে 8 গুণ, জার্মানির চেয়ে প্রায় 7 গুণ এবং কানাডার দামের চেয়ে 6 গুণ বেশি। যারা বীমা কভারেজের মাধ্যমে না গিয়ে সরাসরি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো থেকে মূল্য ছাড় প্রেসক্রিপশন ওষুধ কিনতে চান, তারাই এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। ইউএস সেন্সর ব্যুরো 2024 সালের একটি প্রতিবেদনে বলা হয়, 2023 সালে মার্কিন জনসংখ্যার প্রায় 8% বা 2,60,00,000 মানুষের স্বাস্থ্য বীমা ছিল না। তারাই ট্রাম্প RX থেকে বেশি সুবিধা পেতে পারেন। মেডিকেড কর্মসূচিও কম দামের সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে, কারণ ফাইজারের সঙ্গে এর চুক্তিতে আরো অনুকূল শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। তবে চুক্তির অংশটি কিভাবে কাজ করবে তার বিবরণ সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়নি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বেশিরভাগ মার্কিনই চিকিৎসা সেবার জন্য বীমা নীতি ব্যবহার করেন, তাই প্রাথমিকভাবে বেশিরভাগ মানুষ এই ওয়েবসাইট ব্যবহার করবে না। ন্যাশভিলের ভেন্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের স্বাস্থ্যনীতির অধ্যাপক স্ট্যাসি বি ডুসেটজিনা বলেন, খুব অল্প সংখ্যক মানুষ এই উপায়ে তাদের ওষুধ কিনে ভালো থাকতে পারে। বেশিরভাগ আমেরিকান এই ধরনের মডেল থেকে উপকৃত হবে না। তিনি আরো বলেন, চুক্তিতে অন্যান্য উপাদানও রয়েছে যা সরকারি মেডিকেড কর্মসূচির অর্থ সাশ্রয় করতে পারে, কিন্তু সেই চুক্তি কিভাবে গঠিত হয়েছে সে সম্পর্কে আরো কিছু না জেনে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। ওষুধের দামের বিষয়ে কিছু বিশেষজ্ঞের মনে সংশয় কাজ করছে। প্রেসক্রিপশন ওষুধের মূল্য নির্ধারণ অত্যন্ত অস্বচ্ছ, কারণ ওষুধ কোম্পানিগুলো প্রায়ই গ্রাহকদের জন্য তাদের তালিকাভুক্ত দামে গোপন ছাড় দিয়ে থাকে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের স্বাস্থ্যনীতি বিভাগের অধ্যাপক অ্যালিস্টার ম্যাকগুয়ের বলেন, যুক্তরাষ্ট্র এবং বিদেশে প্রকৃত মূল্য তুলনা করা খুব কঠিন হতে পারে। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো অতিরিক্ত ছাড় দেওয়া এড়াতে বিদেশে ওষুধ সরবরাহই বন্ধ রাখতে পারে। 30 সেপ্টেম্বর ট্রাম্প বলেন, নতুন ওয়েবসাইটে নাম লেখানো প্রথম কোম্পানি ফাইজার ভোক্তাদের কাছে সরাসরি ওষুধ বিক্রির পাশাপাশি কর্মসূচির আওতাভুক্তদের জন্য তাদের প্রেসক্রিপশন ওষুধের দাম কমাতে সম্মত হয়েছে। গ্রাহকরা মোস্ট ফেভার্ড নেশন দামের কাছাকাছি মূল্য পরিশোধ করবেন। যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে সম্মত হয়েছে ফাইজার। আগামী কয়েক বছরে $70 বিলিয়ন অভ্যন্তরীণ উৎপাদন সুবিধাগুলোতে ব্যয়ে প্রতিশ্রুতিও দিয়েছে তারা, যা মার্কিন গবেষণা, উন্নয়ন এবং মূলধন প্রকল্পগুলোকে সহায়তা করবে। এর বিনিময়ে কোম্পানিটিকে বিদেশে তৈরির ব্র্যান্ডেড ফার্মাসিউটিক্যালসের উপর ট্রাম্পের শুল্ক থেকে 3 বছরের রেয়াতকাল দেওয়া হবে। ট্রাম্প জানান, অন্যান্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো নতুন ওয়েবসাইটে সাইন আপ করবে বলে আশা করা হচ্ছে, তবে এখন পর্যন্ত কোনো নতুন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
1 অক্টোবর রয়টার্স নিউজ এজেন্সিকে সুইস রাসায়নিক ও ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী সায়েন্স ইন্ডাস্ট্রিজের পরিচালক স্টেফান মুমেন্টহালার বলেন, আগামীতে সুইস এবং বৈশ্বিক ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো থেকে ছোট ছোট চুক্তি আসবে। তিনি বলেন, মধ্যস্বত্বভোগীরা যে অর্থ নিচ্ছে তা বাদ দেওয়ার পরিকল্পনা হচ্ছে, যাতে প্রকৃত ভোক্তা কম দামে ওষুধ পায়। এদিকে 29 সেপ্টেম্বর americasmedicines.com নামে নিজস্ব ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছে ফার্মাসিউটিক্যাল রিসার্চ অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অফ আমেরিকা, যা প্রস্তুতকারকের কাছ থেকে সরাসরি ওষুধ কেনার সুযোগ দেবে ভোক্তাদের। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর শর্ত দিয়েছে ট্রাম্প প্রশাসন। 2 অক্টোবর 9টি বিশ্ববিদ্যালয়ে এই সংক্রান্ত স্মারকলিপি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর যেসব ডিপার্টমেন্ট রক্ষণশীল মতাদর্শকে অবমূল্যায়ন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে এতে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ে তহবিল সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই স্মারকলিপিতে। যদিও এখন পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য বা ঘোষণা দেয়নি হোয়াইট হাউস। ফলে 9টি বিশ্ববিদ্যালয় কেন ট্রাম্প প্রশাসনের লক্ষ্যবস্তুতে রয়েছে তার সঠিক ব্যাখ্যাও পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের 9টি বিশ্ববিদ্যালয়ে এ কম্প্যাক্ট ফর একাডেমিক এক্সেলেন্স ইন হায়ার এডুকেশন শিরোনামে একটি স্মারকলিপি পাঠায় হোয়াইট হাউস। এতে 10টি দফা সংযুক্ত রয়েছে। সেগুলো হলো শিক্ষার্থী ভর্তি, কর্মী ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জাতি ও লিঙ্গ বৈষম্য রাখা যাবে না। প্রত্যেক শিক্ষার্থীর ধর্ম, জাতীয়তা, লিঙ্গ, জিপিএ ও পরীক্ষায় প্রাপ্ত নম্বর সম্পর্কিত তথ্য সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুদের ভর্তির আগে এসএটি এর মতো একটি মানসম্মত পরীক্ষা দিতে হবে। স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা 15% বেশি হবে না। কোনো রাজনৈতিক মতাদর্শকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না। রক্ষণশীল ধারণাকে অবমূল্যায়ন করে এবং এর বিরুদ্ধে সহিংসতা ছড়ায় এমন ডিপার্টমেন্টগুলো বাতিল করতে হবে। 5 বছরের জন্য টিউশন ফি স্থগিত করতে হবে। পাশাপাশি প্রশাসনিক খরচ কমাতে হবে এবং স্নাতকদের আয় সম্পর্কিত তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে। স্নাতকোত্তর শিক্ষার্থীর জন্য $20 লাখ বেশি তহবিল রয়েছে। এমন বিশ্ববিদ্যালয়গুলোকে সায়েন্স প্রোগ্রামে ভর্তি ইচ্ছুদের টিউশন ফি মওকুফ করতে হবে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, এসব শর্ত পূরণ করলে পুরস্কার পাবে বিশ্ববিদ্যালয়গুলো, অন্যথায় ফেডারেল তহবিলের সুবিধা হারাতে হবে তাদের। ট্রাম্পের 10 দফার স্মারকলিপি পেয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি MIT। এছাড়া ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা, ব্রাউন ইউনিভার্সিটি, ডার্টমাউথ কলেজ, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ টেক্সাস, ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া, ভ্যান্ডাবিল্ট ইউনিভার্সিটির নাম রয়েছে এই তালিকায়। 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময়ে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। এতে অংশগ্রহণকারীদের বড় অংশই ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 2025 সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পরই মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ক্ষোভ প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। শিক্ষা অঙ্গনে হামাসপন্থী মনোভাব উত্থানের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়গুলোতে নানা নিষেধাজ্ঞা জারি করতে থাকেন তিনি। 29 জানুয়ারি একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প, যেখানে ফেডারেল সংস্থাগুলোকে ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে নেওয়া যে কোনো পদক্ষেপের প্রতিবেদন তৈরির নির্দেশ দেওয়া হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ফেডারেল তহবিলও বন্ধ করে দেন মার্কিন প্রেসিডেন্ট। এরই ধারাবাহিকতা এলো আর্থিক সহায়তা দেওয়ার নতুন নিয়ম। ট্রাম্প প্রশাসন থেকে পাওয়া স্মারকলিপি পর্যালোচনা করা হচ্ছে বলে জানায় বিশ্ববিদ্যালয়গুলো। ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা মুখপাত্র মিক জ্যাক বলেন, আমরা 1 অক্টোবর প্রশাসনের স্মারকলিপি পেয়েছি, এখন সেটি পর্যালোচনা করা হচ্ছে। ইউনিভার্সিটি অফ টেক্সাসের বোর্ড অফ রিজেন্টসের চেয়ারম্যান কেভিন পি এলচিফ বলেন, প্রশাসনের আর্থিক সহায়তার সম্ভাব্য তালিকায় রাখা হয়েছে ইউনিভার্সিটি অফ টেক্সাসকে। এটি আমাদের জন্য দারুণ সুখবর। আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করব। অন্যদিকে স্মারকলিপি পর্যালোচনার জন্য অ্যাডহক কমিটি গঠনের ঘোষণা দিয়েছে ব্রাউন ইউনিভার্সিটি। মার্কিন প্রশাসন থেকে বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি দেওয়ার খবর প্রকাশের পর বিবৃতি দিয়েছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শিক্ষক সংগঠন দ্য আমেরিকান ফেডারেশন অব টিচার্স AFT। এতে বলা হয়েছে, পক্ষপাতদুষ্ট আদর্শিক এজেন্ডার প্রতি আনুগত্যের জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে বাধ্য করছে ট্রাম্প প্রশাসন। তাদের কাজে সমর্থন দিলেই ঘুষ হিসেবে আর্থিক সহায়তার প্রলোভন দেখানো হচ্ছে। আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রফেসর AAUP এর প্রেসিডেন্ট টড ওলফসন বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে আয়ত্তে নিতে মূলা থিওরি অনুসরণ করছে ট্রাম্প প্রশাসন। আমাদের মনে রাখতে হবে, এই মূলার মধ্যে কাঁটা রয়েছে। ইউক্রেন পুনর্গঠনে $164 বিলিয়ন ঋণ দিবে ইউরোপীয় ইউনিয়ন EU।
ইউক্রেনকে ক্ষতিপূরণ দেওয়ার এমনই এক প্রস্তাব নিয়ে আলোচনা করছেন জোটটির নেতারা। এই অর্থ দিয়ে ইউরোপীয় অস্ত্রও কিনতে পারবে ইউক্রেন, কিন্তু প্রশ্ন উঠেছে এর অর্থ যোগানের উৎস নিয়ে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এই প্রস্তাব করেন ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লেন। এরপর 1 অক্টোবর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত বৈঠকে এই পরিকল্পনায় সমর্থন ও সতর্কতার মিশ্র প্রতিক্রিয়া জানান নেতারা। ইউক্রেনের জন্য মার্কিন আর্থিক সহায়তা কমতে থাকায় ইউরোপে এই পরিকল্পনায় সমর্থন বাড়ছে। 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইউক্রেনকে উচ্চ স্তরের আর্থিক ও সামরিক সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র। ক্ষমতা গ্রহণের পরও নিজের কথায় অনড় তিনি। ইউক্রেনকে সহায়তার দায়ভার ইউরোপকে নেওয়ার ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প। এই পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনকে দেওয়া হবে প্রায় 140 বিলিয়ন ইউরো বা $164.4 বিলিয়ন ঋণ, যার জামানত হিসেবে ব্যবহার করা হবে ইউরোপীয় ব্যাংকগুলোতে জব্দ থাকা রাশিয়ার সম্পদ। পরে যুদ্ধ পরবর্তী ক্ষতিপূরণ আদায়ের মাধ্যমে ওই ঋণ পরিশোধ করা হবে। যদি তা সম্ভব না হয় তবে ঋণটি ইউরোপীয় ইউনিয়নের পরবর্তী দীর্ঘমেয়াদী বাজেট বা পৃথক সদস্য রাষ্ট্রগুলোর দ্বারা নিশ্চিত করা হবে। ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লেন বলেন, সামরিক সহায়তার জন্য আমাদের আরো কাঠামোগত সমাধান প্রয়োজন, তাই আমি রুশ সম্পদ ভিত্তিক ক্ষতিপূরণ ঋণের প্রস্তাব রেখেছি। তিনি আরো বলেন, ঋণের একটি অংশ ইউরোপের নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করার জন্য ইউরোপের মধ্যেই কেনাকাটার জন্য ব্যবহৃত হবে। বেশিরভাগ রাশিয়ান সম্পদ বেলজিয়াম ভিত্তিক ইউরোক্লিয়ারের কাছে রয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রায় $300 বিলিয়ন জব্দ করে। এর মধ্যে $246.9 বিলিয়ন বেশি ইউরোপে রাখা আছে, যার একটি বড় অংশ বেলজিয়াম ভিত্তিক সংস্থা ইউরোক্লিয়ারের কাছে নগদ অর্থে জমা। ইউরোক্লিয়ারের তথ্য অনুযায়ী তাদের ব্যালেন্স শিটে 2025 সালের প্রথম 6 মাসে এই রুশ সম্পদ থেকে তারা $3.2 বিলিয়ন সুদ অর্জন করেছে, যা আগের বছরের একই সময়ের $4 বিলিয়ন তুলনায় কম। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে সহায়তা কমে যাওয়ায় ইউরোপীয় নেতাদের এখন নিজস্বভাবে অর্থায়নের পথ খুঁজে বের করতে হবে, কারণ যুক্তরাষ্ট্র সরে গেলে ইউক্রেনের জন্য বড় ধরনের তহবিল ঘাটতি তৈরি হতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, যদি ইউরোপ এই পরিকল্পনায় বাস্তবায়নে না এগোয় এবং ইউক্রেন যুদ্ধে পরাজিত হয়, তবে তা ইউরোপের জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে। এতে ব্যাপক অভিবাসন সমস্যা দেখা দিতে পারে এবং প্রতিরক্ষা ব্যয় জিডিপির 5% পর্যন্ত বেড়ে যেতে পারে। অন্যদিকে যদি ইউরোপ ঋণ দেয় কিন্তু ইউক্রেন শেষ পর্যন্ত যুদ্ধে হেরে যায়, তাহলে দেশটি সেই ঋণ শোধ করতে পারবে না। এতে সম্পদ খেলাপির ঝুঁকি তৈরি হবে এবং যুদ্ধ পরবর্তী পুনর্গঠন আরো কঠিন হয়ে পড়বে। এই পরিকল্পনা বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ হলো আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক আইন অনুসারে কোনো সার্বভৌম রাষ্ট্রের সম্পদ স্থায়ীভাবে বাজেয়াপ্ত করা যায় না। তাই রাশিয়ার সম্পদকে জামানত রেখে ইউক্রেনকে ঋণ দেয়া হলে তা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সার্বভৌম দাবির লঙ্ঘন হবে, যা আন্তর্জাতিক আইনকে প্রশ্নের মুখে ফেলবে এবং রাশিয়াকে পাল্টা ব্যবস্থা নিতে উৎসাহিত করতে পারে। উত্তর আয়ারল্যান্ডের কুইন্স ইউনিভার্সিটির অধ্যাপক লুক মাফেট বলেন, রুশ সম্পদ বাজেয়াপ্ত করা সাময়িক ব্যবস্থা মাত্র। রাশিয়া আন্তর্জাতিক আইন মানলে এগুলো ফেরত দিতে হবে। স্থায়ীভাবে দখল করলে সেটি সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে। ইউরোপীয় নেতাদের মধ্যে এই পরিকল্পনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং সুইডিশ প্রধানমন্ত্রী ওলফ ক্রিস্টারসন এটিকে দৃঢ়ভাবে সমর্থন করলেও বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার এবং ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কোভ সহ অন্যরা আইনি ও আর্থিক ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে বেলজিয়াম, যেখানে বেশিরভাগ সম্পদ রয়েছে, তারা সম্মিলিত দায়িত্বের নিশ্চয়তা চেয়েছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার সতর্ক করে বলেন, যদি আমরা পুতিনের টাকা নিই এবং ভুল করি, তাহলে আমরা সবাই দায়ী থাকব। এছাড়া লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেনও আইনি জটিলতা এবং ঋণ পরিশোধের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, অন্য রাষ্ট্রের সম্পদ এত সহজে দখল করা যায় না, এর আইনি ও নৈতিক প্রশ্ন আছে। ইউরোপীয় ইউনিয়নের এই পরিকল্পনাকে সরাসরি চুরি বলে অভিহিত করেছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হুঁশিয়ারি দিয়ে বলেন,
রাশিয়ার সম্পদ অবৈধভাবে জব্দ করা হচ্ছে। রাশিয়ায় আমরা একে চুরি বলি। যারা এতে জড়িত থাকবে তারা সবাই একদিন বিচারের মুখোমুখি হবে। এই পদক্ষেপ বুমেরাং হয়ে ফিরে আসবে বিনিয়োগ আকর্ষণ করতে চাওয়া দেশগুলোর দিকেই। ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনাটি এগিয়ে গেলে রাশিয়া ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। যদিও এই প্রক্রিয়া শেষ হতে কয়েক দশক সময় লাগতে পারে। এছাড়া রাশিয়া চাইলে নিজ ভূখণ্ডে থাকা পশ্চিমা সম্পদ জব্দ করার পদক্ষেপও নিতে পারে। মস্কোর দাবি, রাশিয়ায় প্রায় $288 বিলিয়ন মূল্যের বিদেশি সম্পদ রয়েছে, যার কিছু অংশ পশ্চিমা দেশগুলোর মালিকানাধীন। তবে বিশেষজ্ঞরা বলছেন এর মধ্যে সব পশ্চিমা সম্পদ নয় এবং এর বেশিরভাগই ব্যক্তিগত সম্পদ, রাষ্ট্রীয় নয়। তাছাড়া রাশিয়ার হাতে থাকা পশ্চিমা সম্পদের পরিমাণ পশ্চিমা দেশগুলোতে জব্দকৃত রাশিয়ার সম্পদের তুলনায় প্রায় 10 গুণ কম। তাই পাল্টা জব্দকরণের ঝুঁকি রাশিয়ার জন্যই বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। রাশিয়ার হাতে থাকা বিদেশি সম্পদের পরিমাণ নিয়ে নানা হিসাব রয়েছে। মস্কোর দাবি, রাশিয়ায় থাকা বিদেশি সম্পদের মোট মূল্য পশ্চিমা দেশগুলোতে জব্দ হওয়া রাশিয়ার রিজার্ভের সমান। 2022 সালের জানুয়ারির তথ্য অনুযায়ী রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা RIA জানিয়েছে রাশিয়ায় প্রায় $288 বিলিয়ন বিদেশি সম্পদ রয়েছে, যা প্রয়োজনে মস্কো বাজেয়াপ্ত করতে পারে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে 2022 সালে দেশটিতে বিদেশি বিনিয়োগ ও অন্যান্য সম্পদের পরিমাণ ছিল $289 বিলিয়ন, যা 2023 সালের শেষে কমে $215 বিলিয়ন নেমে এসেছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।